বক্তব্য ভীষণ ভাইরাল ছিল, ট্রফি নিয়ে একটি শব্দ ছিল, এবং আপনি যখন সংসদে গেছেন আপনাকে ট্রফি নেত্রী বলে পাশ থেকে নানানভাবে উচ্চারণ করা হচ্ছিল। এই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছেই আমি জানতে চাই, নারী হিসেবে আপনি যে মুহূর্তে সংসদে গেলেন এবং এই যে শব্দটা নিয়ে আপনাকে ট্রল করা হলো, সেটি আসলে আপনি কিভাবে আমাদের সামনে আসলে কিভাবে সেই জায়গাটিকে আপনি বলতে চান? জি, আপনাকে ধন্যবাদ। ডিবিসিতে আজকে আমি প্রথম এসেছি, রাজকাহনে তো অবশ্যই প্রথম, এবং আমার সাথে দুজন সম্মানিত মেম্বার অফ পার্লামেন্ট বসে আছেন, তো তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো এটা আসলে আমি বলবো আমার বিরুদ্ধে ব্যবহার করা একটি চমৎকার অস্ত্র। নারীর বিরুদ্ধে এরকম নানা সময় ব্যবহার করা হয়েছে এ ধরনের রাজনৈতিক অস্ত্র, এবং এখন এটা ব্যবহার করার জন্য খুব বেশি এফোর্ট ব্যয় করতে হয় না, কারণ এখন এআই আছে, এখন বিভিন্ন ধরনের ফটো কার্ড ইউজ করা হয়। আমি এটা এই অর্থেই বলেছিলাম যে নারীকে যেন কোনোভাবেই তার রাজনৈতিক প্রতিনিধিত্বের জায়গা থেকে সরিয়ে এনে কারোর কন্যা, কারোর স্ত্রী, কারোর মা, কারোর বোন এই হিসেবে আইকনিক একটা অথবা অলংকারিক জায়গায় না রাখা হয়, সেইটা বলতে গিয়ে আমি শব্দটা ব্যবহার করেছি। আজকে প্রথম আলোতে দেখবেন এটার বিস্তারিত বক্তব্যটা এসেছে। তো সেটাকেই কেন যেন ওইটুকু অংশকে হ্যাঁ, শুধু কেটে ব্যবহার করা হচ্ছে, এটা আমার জানা নাই। তবে কিন্তু আপনি আবার যেটা যদি একটু অন্যভাবেও প্রশ্নটা করি মার্দিয়া মমতাজ, একজন নারীকে আসলে সামনে এগিয়ে নেওয়ার মানে কি আসলে তাকে শুধু ট্রফি হিসেবে ব্যবহার করা? অবশ্যই না, যিনি আসলে অবশ্যই না। পরম্পরাগত ভাবে কিংবা যার বাবা মা সবাই রাজনীতি করেছেন, তিনি তো রাজনীতি করতে চাইতেই পারেন, তার জি, ব্যক্তি স্বাধীনতাও তো আছে। জি, আপনি দেখবেন আমি ওই বক্তব্যটাতে এটাও বলেছি যে পারিবারিকভাবে যারা রাজনীতিতে আসেন তারা কিন্তু একটু হলেও এগিয়ে থাকেন, কারণ তাদের এক্সপিরিয়েন্স বেশি থাকে। যে নারী তার হাজবেন্ডকে কিংবা বাবাকে দেখেছেন রাজনীতি করতে, তার যে রাজনৈতিক ওরিয়েন্টেশন হয়, যে নারী ফার্স্ট জেনারেশন রাজনীতিতে আসেন তার কিন্তু সেটা হয় না। এটা আমি ওই বক্তব্যে, ওই দিনের বক্তব্যেই বলেছি, কিন্তু ওইটা কেন যেন কেউ শোনায় নাই, তাই তো। তো দেখেন যে আমাদের বিরুদ্ধে যখন আমাদের কথাগুলোকে ব্যবহার করা হয়, এবং আজকে নিয়ে আপনার কাছে সম্ভবত আমি নবমতম বার এটা জিজ্ঞাসিত হলাম, কিন্তু কিন্তু না, আমি আমি আপনাকে আমি একটা জিজ্ঞেস জায়গায় করলাম নিশ্চিত কারণ করতে কালকে চাই। যখন আপনি সংসদ সদস্য হয়ে হ্যাঁ, 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 হ্যাঁ। সংসদে গেছেন তখনও আপনাকে এই শব্দটি না, নিয়ে না, না, ট্রল করা আমি হয়েছে। আপনাকে এটার ব্যাপারে নিশ্চিত করতে চাই, আমি এরকম কিছু শুনি নাই। বরং সাংবাদিকরা আমাদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। আমরা যতক্ষণ কথা বলেছি তারা কথা বলেননি। আমার মনে হয় এটা বাকিরাও ফেস করেছেন। আমি কালকে এরকম কিছু শুনি নাই, এবং তার পরের দিনই প্রথম আলোতে এই পুরো বক্তব্যটা আসাতে আমি আসলে খুশি হয়েছি, কারণ পুরোটা বক্তব্য মানুষের সামনে আসাটা দরকার ছিল। হুম। কিন্তু এরপর আসলে একটা প্রশ্ন থেকে যায়, আপনি তো জামায়াত ইসলামী থেকে সংসদ সদস্য হয়েছেন, মনোনীত হয়েছেন, নির্বাচিত বলার এই মুহূর্তে সুযোগ নেই কারণ সংরক্ষিত আসন। সেখানে আসলে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়ার আসলে জামায়াত ইসলামী যেটি বলেছে, মানে তারা আসলে যেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেই উদাহরণটি দিয়েছে, সেটার পর আসলে এই রাজনৈতিক দলটির সামনে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার বা নেতৃত্ব স্থানে নিয়ে যাওয়ার জন্য আসলে আদৌ আর কোনো বক্তব্য রাখার সুযোগ কি থাকে? না, অবশ্যই থাকে। আমরা যেটা বলেছি বারবার যে আমরা এবার দিতে পারিনি, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং গতকাল এই শপথের মধ্য দিয়ে আমরা সেই প্রস্তুতির পক্ষে একটি ধাপ এগিয়েও গেছি। আমাদের এই টিমটার মধ্যে যারা আছেন তার মধ্যে 6 জনই ছাত্র রাজনীতি করে আসা, এবং মানে ছাত্র সংস্থা থেকে এসেছেন, এবং এখানে একজন ভাইস চেয়ারম্যান আছেন বগুড়ার যিনি আছেন, সেই সাথে 6 জন শিক্ষক আছেন। তো আমার মনে হয় সবকিছু মিলে এটা এমন একটা গ্যাদারিং, সেটা শুধু নারীর ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারে। সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ আছে তার মানে সামনে জামায়াত অবশ্যই, ইসলামের তরফ অবশ্যই। থেকে। যদি আমি একটু আবারও মার্দিয়া মমতাজ আপনার কাছে যাই, জামায়াত ইসলামী কি এবারে নির্বাচনে মানে প্রয়োজনটা অনুভব করে নাই যে আসলে সংসদে নারীদের নিয়ে যেতে হবে, কিংবা যে প্রশ্নটি আসলে শিরিন আপা করলেন যে কেন আসলে জামায়াতের মতন একটি এত পুরনো রাজনৈতিক দল তারা একজন নারীকেও মনোনয়ন দিতে পারলো না? যে জোট থেকে তো 3 জন ছিলেন, এবং তাদেরকে কিন্তু আসলে এলাকা পর্যায়ে জামাতই সহযোগিতা করেছে। বিভিন্ন রকম কারণ আছে, একটা ধর্মীয় দল হওয়ার কারণে এ ব্যাপারে কিছু রিজিডিটি থাকতেও পারে, কিন্তু ভালো কথাটা হচ্ছে এ ব্যাপারে তো কখনো দ্বিমত করে নাই, তাই না? জুলাই সনদে যখন এটার ব্যাপারে 5%-এর ব্যাপারে সবাই এগ্রি হয়েছে, জামাতও সবার ব্যাপারে এগ্রি হয়েছে, এবং আমরা এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ, এবার কি তাই তাহলে না? জামায়াত কাউকে সেরকম যোগ্য মনে করেন নাই, কোনো না, এবার প্রার্থীকেই কিন্তু যোগ্য মনে করেন সময়টাও নাই? কম ছিল, এবং আমি বলবো যে এটা বিএনপির জন্য সত্যি আগের যে সময়টা আমরা পার হয়ে এসেছি সেইটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা সময় ছিল। সেটার মধ্য থেকে এসে এই সময়ে নারীর নিরাপত্তা একটা অনেক বড় প্রশ্ন ছিল, এক। দ্বিতীয়ত রাজনৈতিকভাবে অর্গ্যানিক্যালি লিডারশিপ উঠে আসার যে প্রসেস, আমরা তো অনেকদিন ধরে সেটার মধ্যে নাই। সুতরাং এবার সবগুলো দলেরই একটু পিছিয়ে পড়ার ব্যাপার আছে।
কিন্তু আবার আমার মনে হয় এই আপনাদের যে জিনিসটা লং টার্ম মনোনয়ন হবে না। হয়েছে সংরক্ষিত আসনে, সেই মনোনয়নের ক্ষেত্রে জামায়াত বলেছে যে তারা আসলে একেবারে তৃণমূল পর্যায় থেকে এই মনোনয়নটি করেছে, জি জি। যদিও সেটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা আছে যে সত্যিকার অর্থে আসলে তৃণমূল থেকে এই মনোনয়নগুলো দেওয়া হয় কি না। সেটি সেটি কি আপনারা আসলে কিভাবে দেখবেন? তাহলে আসলে জামায়াত কি কোনো না কোথাও গিয়ে আসলে নারী নেতৃত্ব নিয়ে দ্বিচারিতা করছে কিনা? না, আমি দ্বিচারিতা দেখি না, কারণ আমি তো একজন নারী হিসেবে দলের ভেতরে আমার জায়গাটা দেখব, তাই না? দেখেন, আমি যেই জায়গা থেকে এসেছি, আমি এর আগে কখনোই দলীয়ভাবে অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু আমি দলের সাথে ছিলাম। কিন্তু আমাকে নেওয়া হয়েছে আমার যে রিসেন্ট অ্যাক্টিভিটি, জুলাই আন্দোলনে অবস্থান এবং এর পরবর্তীতে আমার মিডিয়ায় উপস্থিতি, সেটার কারণে হয়তো আমাকে ইম্পর্টেন্ট মনে করা হয়েছে। আপনি যদি প্রতিনিধিত্বগুলো দেখেন, সিলেট থেকে আছেন, চট্টগ্রাম থেকে আছেন, বগুড়া থেকে আছেন, গাজীপুর থেকে আছেন, এবং এইটা আসলে যেটা সুরা, সেখানে ভোটাভুটির মাধ্যমে এটা নির্ধারিত হয়েছে এবং সেইখানে 40% নারী সদস্যও আছেন। সুতরাং এখানে একটা অর্গানিক ইলেকটোরাল সিস্টেম ছিল ইন্টারনালি, এবং সেটার মাধ্যমে এই নারীরা উঠে এসেছেন। আমি একটা বিষয় একটু অ্যাড করতে চাই। মার্দিয়া মমতাজ, আপনার কাছে আসি। সমাজের বিভিন্ন স্তরের সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এই মুহূর্তে যতখানি জরুরি আমরা মনে করছি, ঠিক একই সময় যদি আসলে জামায়াত ইসলামী মনে করে নারী নেতৃত্ব কাম্য নয়, কিংবা নারী আসলে শীর্ষস্থানে গিয়ে নেতৃত্ব দিতে পারবে না কোনো দলের, সেই জায়গাটিতে আসলে এই বিশ্বাসটির সাথে তর্ক করার কোনো সুযোগ আপনারা রেখেছেন কিনা? আচ্ছা, আমি আপনার সাথে একটা বিষয়ে একমত, এটা একমত না হয়ে উপায় নাই, কারণ যে দেশের নারী হচ্ছে 50%, ভোটের হিসাব যদি বাদও দেই, সেখানে নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অনুপস্থিতি মানেই এখানে বেইনসাফির সুযোগ আছে, এবং এটা হচ্ছে। এখন এখানে বাধাগুলো আসলে কি আমরা যদি দেখি, একটা দল তার ইন্টারনাল পলিসিতে একটা পজিশনকে এক্সক্লুসিভ রেখেছে, সেটাকে যদি আমি বাদও দিই, প্রথম কথা হচ্ছে মানুষ কি অ্যাকসেপ্ট করছে। আপা খুব সুন্দর করে বলছিলেন, শিরিন আপা সরাসরি নির্বাচন করে আসছিলেন, মানুষের মধ্যে অ্যাকসেপ্টেন্সের অভাব আছে। দ্বিতীয়ত হচ্ছে পার্টিগুলোর মধ্যে অ্যাকসেপ্টেন্স আছে কিনা যে আমি একটা নারীর উপর আস্থা রাখতে পারি। তৃতীয়ত হচ্ছে যে এই যে একজন সিলেক্টেড এমপি তার এলাকার ইলেক্টেড এমপির কাছ থেকে যথাযথ সহযোগিতা পাচ্ছেন কিনা, নাকি তাকে হুমকি মনে করা হচ্ছে যে পরবর্তী নির্বাচনে তো তাকে দেয়া হবে। এমনকি নিজ দলের এমপির কাছ থেকেও আমি অনেকের কাছ থেকে শুনেছি এই এরকম পার্সোনাল কথার অভিজ্ঞতা বিনিময়ের সময় যে এটা আসলে পাওয়া যায় না। আপনি যদি দেখেন যে ইলেক্টেড মেম্বারের কথাও যদি আমরা ধরি, স্থানীয় সরকারে একজন ভাইস চেয়ারম্যান আমাকে সেদিন বলছিলেন যে চেয়ারম্যানের অফিসে আমার জন্য চেয়ার নাই, একটা ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে সহ মিটিং হচ্ছে, আমার জন্য কোনো চেয়ার নাই, আমাকে কোনো একটা পরিষদ মেম্বারের সাথে এক স্টেটাসে একটা চেয়ারে বসতে হবে। এই অ্যাকসেপ্টেন্সটা আসলে কোত্থেকে শুরু করবো? আমরা কি সারা জীবন শুধু ব্লেম করে যাব? এই অ্যাকসেপ্টেন্সটা তো রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে আসতে না, হবে। শুধু না, রাজনৈতিক দলগুলো কি শুধু, শুরুটা তো অন্তত সেখান থেকেই অবশ্যই, হতে হবে। এবং তাদেরকে দলের সামনে দেখাতে হবে, মানুষের সামনে দেখাতে হবে যে আমি একে আস্থা রাখি। সেটার প্রসেস হিসেবে যদি আমরা সিলেক্টেড সিটগুলোকে চিন্তা করি তাহলে ঠিক আছে, কিন্তু কোটার একটা শর্ত আছে। কোটার শর্ত হচ্ছে কোটা দেওয়াই হয় কিন্তু এন্ডলেস না, এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমরা দেখছি যে এটা বাড়ছে দিন দিন, 15 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 50। তাহলে সমাধান কি? শাহিন আপা একটা কথা বলছিলেন যে তাহলে ওই যে ভাইস চেয়ারম্যান যেরকম থাকেন, যে নারী নারীকে কম্পিট করবে, আমরা চক্রাকার পদ্ধতিতে যে সিস্টেমটার কথা বলি, আমরা তাহলে সেরকম একটা জায়গায় চলে যেতে পারি কিনা পার্লামেন্ট ইলেকশনের ক্ষেত্রে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে নির্বাচনী আচরণবিধিতে আমরা দুই জায়গায় নারীকে পিছিয়ে পড়তে দেখি, একটা হচ্ছে মাসল পাওয়ার, একটা হচ্ছে মানি পাওয়ার। একদম। নারী তো লোক পালে না। আপনি দেখেন আজকেও একজন সিলেক্টেড মেম্বার, গতকাল আমরা একসাথে শপথ নিয়েছি, তিনি বলছিলেন আপা আমার পাশে না কেউ নাই, আমি যদি আগামী নির্বাচনটা জিততে চাই আমাকে তো এলাকায় একটা অফিস দিতে হবে, আমার অফিসটা তো ভেঙে ফেলবে, আবার আমাকে লোকজন পালতে হবে, আমার পয়সা লাগবে, আমি কোত্থেকে জোগাড় করবো, আমি যে এলাকায় যাব আমার তো কোনো গাড়ি নাই। হ্যাঁ, এই প্রশ্নগুলোকে আমরা সলভ করার আগে, এবং এগুলো কিন্তু রাষ্ট্র সলভ করবে আগে, ইলেকট্রাল সিস্টেমটাকে সলভ করতে হবে। এরপরে কোন দল এখানে কতটুকু স্টেক নিতে পারলো এটা তো তাদের ব্যাপার। কিন্তু আমাকে যদি বলেন জামাতের যে ভূমিকাটা নিয়ে আপনি জিজ্ঞেস করেছেন, এটাকে প্রশ্ন করার সুযোগ আছে।
সুযোগ রেখেই আমরা বলছি যে এটা হয়তো বর্তমানের জন্য একটা সিস্টেম এবং এটা শুধু একটা পজিশনের জন্য, এটা একটা ফাংশনাল ডিসিশন, যেটা কেউ বলে না। দেখেন আমেরিকার সিস্টেমে কিন্তু নাই যে মহিলা কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, কিন্তু আপনি দেখেন একজন মোস্ট এলিজিবল প্রার্থীর বিপরীতে একজন অর্ধ উন্মাদকে আমরা সিলেক্ট হতে দেখি, তাই না? নিজের সেই জায়গাটিতে না, যাওয়ার আপনাকে মানসিকতাটা বুঝতে হবে। জামাত এটা কখনোই ন্যাশনাল পলিসির ক্ষেত্রে বলেনি, ইন্টারনাল পলিসির ক্ষেত্রে বলছে, তাও এটা রিজিড কোনো সিস্টেম না। জি, আবার যেই বাংলাদেশে দাঁড়িয়ে আবার আমরা দেখলাম দুজন নারী, তারা ৪৫ বছর দুটি বৃহত্তম দলের নেতৃত্ব দিয়েছেন এবং ৩৫ বছর বাংলাদেশের দেশও তারা পরিচালনা করেছেন। শিরিন সুলতানা, আমি যে জায়গাটিতে ছিলাম বিরতির আগে, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা একটা কমিশন দেখেছি, যে এই কমিশনে নারী বিষয়ক কমিশনের কোনো জায়গাই হয় নাই। এখন তো আসলে আমরা এই সরকারের কাছে প্রত্যাশাটা আমাদের অনেক বেশি। এই সরকার আসলে নারীদেরকে নিয়ে নতুন করে কিছু ভাবছে কিনা? আমি পূর্বের আলোচনার রেশ ধরে একটু বলতে চাই যে আমাদের যে নির্বাচন কমিশন, যেটা বিগত দিনে গত বছরই বোধহয় সেটা হলো যে 2020 সাল নাগাদ 33% বিভিন্ন কমিটিতে নারীদেরকে রাখতে হবে। সেটার অভিজ্ঞতার আলোকে বলতে চাচ্ছি, আমরা দীর্ঘদিন বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠানে, আমাদের দলের মধ্যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা বসেছি, আমরা নারীরা আলাদা করে বসেছি, আমাদেরকে বিভিন্ন এনজিওর মাধ্যমে বসানো হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে 33% নমিনেশন না, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কমিটিগুলোতে রাখার ক্ষেত্রে সেখানে আমরা দেখেছি যে মানে 10%ও নারী রাখেনি। এখানে একটা প্রতিবন্ধকতাও আছে যে আমরা কিন্তু জেলা পর্যায়ে আমরা সেভাবে তৈরিও করতে পারিনি। হঠাৎ করে যদি আপনি যেটা বলেছে 33% না, তখন আমরা বললাম যে আমাদের 15%ই করুক না। 15%ই যদি আমাদের একেবারে জেলা কমিটি, থানা কমিটি, ইউনিয়ন কমিটিতে যদি রাখা যেত, তাহলেও তো আমরা কিছু দূর আগাতাম। ওই যে আমরা প্রথমেই বলেছি 33%, এটার ভয়ে মানে রাজনৈতিক দলগুলো এত ভয় পেয়েছে যে সেটা 2020 সাল নাগাদ মানে 10%ও আমরা আসতে পারিনি। এটা আবার এখন 2030 নাগাদ চলে গেছে। আমি বলতে চাচ্ছি যে বিষয়টা যে এইটা কিন্তু একটা প্রক্রিয়া অনেক দূর এগিয়েছিল। হ্যাঁ, এটা আমরা এই যদি বলেন যে 2008 সালেও আমরা অনেক মেয়েরা, আমি নিজে প্রতিনিধিত্ব করেছি, বা তার পরবর্তীতে দেখেছি যে নির্বাচনগুলিতে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, সেখানে মেয়েদের একটা প্রতিনিধিত্ব ছিল। কিন্তু এইবারই এসেছে দেখলাম যে এত দূর আলোচনার পরও, এত দূর এগিয়ে যাওয়ার পরও আমরা কিন্তু হোঁচট খেয়েছি। তো সেখানে আমার বক্তব্য হলো যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু দেখেন, তিনি কিন্তু আজকে যে গতকাল যে ডিসিদের সম্মেলন হয়েছে সেখানে তিনি খুব গুরুত্ব সহকারে একটি কথা বলেছেন যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, তিনি বাল্য বিবাহের কথা বলেছেন এবং তিনি বলেছেন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ডিসিদেরকে বলেছেন যে আপনার একটা আলাদাভাবে দৃষ্টি রাখতে হবে এই বিষয়গুলোর ব্যাপারে। আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমান সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই এবং আমরা দেখছি যে এই যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে একটা পরিবারে একজন নারীকে প্রধান করে দেওয়া যায় এবং প্রধান নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, যে কথাটা আমরা প্রথম থেকেই বলছি, যে কথাটা আপারা বলেছেন বা আমাদের মার দিয়ে বলেছেন যে আমরা আসলে অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী না হতে পারি, সেখানে পেশি শক্তি তো পরের ব্যাপার। এই প্রশ্নটা তো থাকে যে নীতি নির্ধারণী পর্যায়ে আসলে নারীরা কবে এগিয়ে যাবে? যে রাষ্ট্রের অর্ধেকের বেশি নারী, সেই রাষ্ট্রের নীতিগুলো আসলে নারীরা কেন নিতে পারছেন না? কোন নীতি নির্ধারণ, আপনি যখন আসলে সংরক্ষিত আসলে নির্বাচিত হলেন, মনোনীত হলেন, সেই সময়টাতে আপনি কি আসলে বাংলাদেশের রাষ্ট্রের যে নীতি নির্ধারণী জায়গাটা, সেখানে কতখানি আপনার অবস্থানটা আপনি শক্ত করতে পেরেছেন? সেটা তো আমি আমার পরিবারের মধ্যে পারছি না। হ্যাঁ, সেটা তো আমরা সেটা বলছি, আমরা পরিবারও পারছি না, সমাজে পারছি না, তারপর রাষ্ট্র তো অনেক পরের ব্যাপার। তা আমরা সেটা বলছি যে আমরা কিছু কিছু করে এগোচ্ছি এবং আমার মনে হয় যে আগের চেয়ে আপনি দেখেন আজকে ঢাকার ডিসি একজন মহিলা, এই প্রথম ঢাকা ডিসি একজন মেয়ে হয়েছে, একজন এসপি একজন নারী হয়েছে। এটা কিন্তু এই যে আস্তে আস্তে এগিয়ে যাওয়া নিশ্চয়ই, কিন্তু প্রশাসনে আমরা দেখছি মেয়েরা ভালো ভূমিকা রাখছে। এখন আপনার নারী ক্ষমতাতে শুধু আমি এমপি হব বা আমি রাষ্ট্র ক্ষমতা একটা ভূমিকা, সেটা এটা তো রাষ্ট্র ক্ষমতা ভূমিকা রাখার মতোই যে মেয়েরা এগিয়ে আসছে, মেয়েরা বিভিন্ন জায়গায় প্রশাসনের দায়িত্ব নিচ্ছে, তারা ভালোও করছে, পুরুষের চেয়ে তো ভালো করছে। শাহিনা নাম একটু এই জায়গাটিতে যেটি আসলে বললেন শিরিন সুলতানা, আমরা আসলে নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তব
বাস্তবায়নের জায়গাটিতে যখন আমরা আসি কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে যখন আমরা পৌঁছাই, মূলধারার যতগুলো বড় রাজনৈতিক দল আছে সবার মাঝে মনে হয় যে একটা অলিখিত সমঝোতা আছে। এইটা আসলে কি তারা সরকারে গিয়ে ইচ্ছাকৃতভাবে কি বিষয়টাকে উপেক্ষা করে, নাকি আসলে কোনো না কোনোভাবে নারীকে একটা মানে ওই যে সংরক্ষিত আসনের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখতে চাই? আসলে আমি প্রথম একটা লাইন বলেছিলাম যে একদম ব্যক্তিগত ডিপ লেভেলে নারীর প্রতি অ্যাটিটিউড আমাদের বা ধ্যান ধারণা এখনো পাল্টায় নেই। নারীদের প্রতি একটা কি বলবো, একটা প্রি কনসিভড